সো দিস ইজ দ্য থার্ড ক্লাস অফ মার্কেট মেকানিজম। আমরা আগের দিন এই পোর্শন অবধি করেছি, দেখাচ্ছি। থার্ড ক্লাস যেটা আমরা করেছিলাম, সেকেন্ড ক্লাস যেটা করেছিলাম অ্যাকচুয়ালি, সেই সেকেন্ড ক্লাসে আমরা এই অবধি করেছিলাম, যেখানে আমরা বলেছিলাম যে সেকেন্ড ক্লাস অবধি আমরা খালি সাপ্লাইটাকে কনস্ট্যান্ট রেখে ডিম্যান্ড কার্ভটা শিফট করালে ইকুইলিব্রিয়াম প্রাইস বা ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটির কি চেঞ্জ আসছে সেটা দেখেছি, বা ডিম্যান্ড কার্ভটাকে কনস্ট্যান্ট রেখে সাপ্লাই কার্ভটাকে শিফট করালে ইকুইলিব্রিয়াম প্রাইস বা ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটির কি চেঞ্জ আসে সেটা দেখেছি। ঠিক আছে, সেকেন্ড ক্লাস অবধি কারোর কোনো ডাউট আছে? সেকেন্ড ক্লাস যতটুকু হয়েছে মার্কেট মেকানিজমের যে সেকেন্ড ক্লাস, সেখানে কারোর কোনো ডাউট না থাকলে বলো, আমি এখান থেকে আজকে স্টার্ট করব। তুমি একটু নোটগুলো পড়ে নিও, তারপরে কোথাও যেখানে বুঝতে পারবে না আমাকে জিজ্ঞেস করো, আমি বলে দেবো। ঠিক আছে, আচ্ছা বেশি হয়নি, খুব একটা বেশি হয়নি। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা শুধুমাত্র ডিম্যান্ডের বা শুধুমাত্র সাপ্লাইয়ের চেঞ্জ ক্রিয়েট করব না, আমরা ডিম্যান্ড আর সাপ্লাইটাকে একসাথে চেঞ্জ করব। ডিম্যান্ডকেও চেঞ্জ করব, সাপ্লাইকেও চেঞ্জ করব, আর ডিম্যান্ডের সাপ্লাইয়ের যদি ডিম্যান্ড এবং সাপ্লাইয়ের যদি একসাথে চেঞ্জ হয় তাহলে ইকুইলিব্রিয়াম প্রাইস এবং ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটিতে কি ইম্প্যাক্ট পড়ে সেটা আমরা দেখব। অর্থাৎ আজকে আমরা যেটা করতে চলেছি সেটা হচ্ছে আমরা ডিম্যান্ড কার্ভের ডিম্যান্ডকেও চেঞ্জ করব, সাপ্লাইকেও চেঞ্জ করব। ডিম্যান্ডকে চেঞ্জ করা মানে কি? ডিম্যান্ডকে চেঞ্জ করা মানে হচ্ছে ডিম্যান্ড কার্ভের শিফট করানো, সেটা রাইট শিফটও হতে পারে, লেফট শিফটও হতে পারে। আর সাপ্লাইকে চেঞ্জ করানো মানে কি? সাপ্লাইকে চেঞ্জ করানো মানে হচ্ছে সাপ্লাই কার্ভকে শিফট করানো, সেটা রাইট শিফটও হতে পারে, লেফট শিফটও হতে পারে। একদম ফার্স্টের দিকের ক্লাসগুলো যদি তোমাদের মনে থাকে তাহলে তোমাদের হয়তো এই জিনিসটা মনে আছে যে ইনক্রিজ ইন ডিম্যান্ড আর ডিক্রিজ ইন ডিম্যান্ড বলে একটা কনসেপ্ট আমরা পড়েছিলাম। ইনক্রিজ ইন ডিম্যান্ড আর ডিক্রিজ ইন ডিম্যান্ড কখন হতো? ইনক্রিজ ইন ডিম্যান্ড আর ডিক্রিজ ইন ডিম্যান্ড তখন হতো যখন প্রাইসটা সেম থাকতো তারপরেও ডিম্যান্ডটা চেঞ্জ হতো। অর্থাৎ ডিম্যান্ড প্রাইস সেম থাকার পরেও কিভাবে চেঞ্জ হতে পারে? অন্য কোনো ফ্যাক্টরের কারণে ডিম্যান্ডটা যদি চেঞ্জ হয় তাহলে আমরা সেটাকে বলে থাকি হচ্ছে ইনক্রিজ ইন ডিম্যান্ড বা ডিক্রিজ ইন ডিম্যান্ড। ওকে, এইবার যেটা বিষয় সেটা হচ্ছে যে আর ইনক্রিজ ইন সাপ্লাই বা ডিক্রিজ ইন সাপ্লাইয়ের ক্ষেত্রেও কেসটা সেম। ইনক্রিজ ইন সাপ্লাইটা কখন হবে? যখন আলটিমেটলি প্রাইসটা সেম আছে তারপরেও সাপ্লাই বাড়ছে। কেন বাড়ছে সাপ্লাই? অন্য কোনো ফ্যাক্টরের কারণে সাপ্লাই বাড়ছে, অন্য কোনো ফ্যাক্টরের ইনফ্লুয়েন্সে সাপ্লাই বাড়ছে। আর ডিক্রিজ ইন সাপ্লাই কখন হবে? যখন প্রাইস সেম থাকার পরেও সাপ্লাইয়ের ফল করবে, সাপ্লাই ফল হবে। সেটা কখন হবে? অবভিয়াসলি অন্য কোনো ফ্যাক্টরের কারণেই হবে, কারণ প্রাইস তো সেম, প্রাইস তো চেঞ্জ হচ্ছে না। এই বিষয়গুলো আগের টপিক, পুরনো টপিক, এগুলো নতুন করে আমার এগুলো নিয়ে বলার কিছু নেই এখন। খালি আমি একটাই জিনিস এখানে মনে করিয়ে দিতে চাই, এটাও আমি আগে বলেছি, সেটা হচ্ছে যে সবসময় মনে রাখবে ইনক্রিজ মানে হচ্ছে কার্ভটা রাইট শিফট করবে। ডিম্যান্ড কার্ভ হোক বা সাপ্লাই কার্ভ হোক, যদি সাপ্লাই বা ডিম্যান্ডে ইনক্রিজ হয় তাহলে কার্ভটা রাইটে শিফট করবে। আর ডিক্রিজ মানে হচ্ছে কার্ভটা লেফটে শিফট করবে। ডিম্যান্ড কার্ভ হোক বা সাপ্লাই কার্ভ হোক, কার্ভটা লেফটে শিফট করবে। ঠিক আছে, যদি এই ডিক্রিজের কথা আসে। আর ইনক্রিজের প্রসঙ্গ আসলে তখন ডিম্যান্ড কার্ভ হোক বা সাপ্লাই কার্ভ হোক, কার্ভটা রাইটে শিফট করবে। এই দুটো কনসেপ্ট একটু মনে রাখবে। আচ্ছা, এবার আমি যেটা বললাম সেটা হচ্ছে যে আমরা দেখব যে ডিম্যান্ড আর সাপ্লাই দুটোতেই আমরা চেঞ্জ ক্রিয়েট করব। ডিম্যান্ডেও চেঞ্জ ক্রিয়েট করব, সাপ্লাইয়েও চেঞ্জ ক্রিয়েট করব। তার ফলে ইকুইলিব্রিয়ামে কি চেঞ্জ আসে সেটা আমরা দেখব। তার ফলে ইকুইলিব্রিয়ামে কি চেঞ্জ আসে মানে কি? ইকুইলিব্রিয়াম প্রাইস আর ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি। ইকুইলিব্রিয়ামে চেঞ্জ মানে কি? ইকুইলিব্রিয়াম প্রাইস আর ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটিতে কি চেঞ্জ আসছে সেটা আমরা দেখব। আচ্ছা, এবার আমি যখন বললাম যে ডিম্যান্ডে চেঞ্জ আসবে আর সাপ্লাইয়েও চেঞ্জ আসবে, এবার কথা হচ্ছে কতটা করে আসবে? ডিম্যান্ডে বেশি চেঞ্জ আসবে না সাপ্লাইয়ে বেশি চেঞ্জ আসবে, নাকি ইকুয়াল চেঞ্জ আসবে? আর চেঞ্জ মানে তো দু ধরনের চেঞ্জ হতে পারে, ইনক্রিজও হতে পারে, ডিক্রিজও হতে পারে। তো এই রকম নিয়ে চারটে কেস পসিবল। কোন চারটে কেস? একটা হচ্ছে
ডিম্যান্ডও বাড়বে, সাপ্লাইও বাড়বে। একটা হচ্ছে ডিম্যান্ড বাড়বে, সাপ্লাই কমবে। একটা হচ্ছে ডিম্যান্ড কমবে, সাপ্লাই বাড়বে। আর একটা হচ্ছে ডিম্যান্ডও কমবে, সাপ্লাইও কমবে। ঠিক আছে, তাহলে এই চারটে কেসই হতে পারে। যখন আমরা বলছি যে ডিম্যান্ড আর সাপ্লাইয়ের চেঞ্জ হবে, তার ফলে ইকুইলিব্রিয়ামে কী ইম্প্যাক্ট হবে সেটা আমরা দেখতে চাইছি। চারটে কেস সেক্ষেত্রে হতে পারে। ডিম্যান্ড আর সাপ্লাইয়ের যে চেঞ্জ সেটা চার রকমভাবে হতে পারে। প্রথম কেসে কি দেখব আমরা, যে ডিম্যান্ডও বাড়ছে, সাপ্লাইও বাড়ছে। দ্বিতীয় কেসে আমরা দেখব ডিম্যান্ড বাড়ছে কিন্তু সাপ্লাই কমছে, তার ফলে ইকুইলিব্রিয়ামে কী চেঞ্জ আসছে। থার্ড কেসে আমরা দেখব ডিম্যান্ড কমছে কিন্তু সাপ্লাই বাড়ছে, তার ফলে ইকুইলিব্রিয়ামে কী চেঞ্জ আসছে। আর ফোর্থ কেসে আমরা দেখব ডিম্যান্ডও কমছে, সাপ্লাইও কমছে, তার ফলে ইকুইলিব্রিয়ামে কী ইম্প্যাক্ট আছে। এই চারটে কেসকে আমরা অবজার্ভ করার চেষ্টা করব প্রথম থেকে শেষ অবধি। আচ্ছা, এবার একটুখানি যদি তোমরা মাথা খাটাও, তোমরা এখানে নিজেরাই বুঝতে পারবে যে যখন আমি বলছি যে ডিম্যান্ড বাড়ছে, সাপ্লাইও বাড়ছে, তার মানে কি? তার মানে ডিম্যান্ডেরও ইনক্রিজ হচ্ছে, সাপ্লাইয়েরও ইনক্রিজ হচ্ছে। কিন্তু এখানে কথা যে ডিম্যান্ড বেশি বাড়ছে নাকি সাপ্লাই বেশি বাড়ছে, সেটা আমি কি করে বুঝবো? বা ডিম্যান্ড সাপ্লাই বেশি বাড়ছে নাকি ডিম্যান্ড বেশি বাড়ছে, সেটা আমার পক্ষে বোঝা সম্ভব না। বা ডিম্যান্ড আর সাপ্লাইও তো সমান সমানও বাড়তে পারে, হয়তো ডিম্যান্ডও 2 ইউনিট বেড়েছে, সাপ্লাইও 2 ইউনিট বেড়েছে, সেটাও তো হতে পারে, রাইট? তো আমাদের পক্ষে এটা বোঝা পসিবল না যে ডিম্যান্ড বেশি বেড়েছে নাকি সাপ্লাই বেশি বেড়েছে নাকি দুটো ইকুয়াল প্রপোর্শন বা ইকুয়াল অ্যামাউন্টে বেড়েছে। তাই আমরা তিনটে কেস ধরবো। এই প্রথম যেটা ডিম্যান্ড বেড়েছে, সাপ্লাইও বেড়েছে, এটা থেকে আবার আমরা তিনটে আলাদা কেস ক্রিয়েট করব। একটা কেস কি? একটা কেস হচ্ছে ডিম্যান্ডের বৃদ্ধিটা সাপ্লাইয়ের বৃদ্ধির থেকে বেশি। ডিম্যান্ডের যে ইনক্রিজটা সেটা সাপ্লাইয়ের ইনক্রিজের থেকে বেশি, হয়তো ডিম্যান্ড 3 ইউনিট বেড়েছে, সাপ্লাই 2 ইউনিট বেড়েছে। এইটা একটা কেস হতে পারে। এর ফলে ইকুইলিব্রিয়ামে কি ইম্প্যাক্ট আসছে সেটা আমরা দেখব। সেকেন্ড কেসে আমরা কি দেখব? সেকেন্ড কেসে আমরা দেখব যে সাপ্লাইয়ের ইনক্রিজটা বেশি, ডিম্যান্ডের ইনক্রিজটা কম, হয়তো সাপ্লাইয়ের ইনক্রিজটা 3 ইউনিট, ডিম্যান্ডের ইনক্রিজটা 2 ইউনিট। আর থার্ড কেসে আমরা দেখব যে ডিম্যান্ড আর সাপ্লাইয়ের ইনক্রিজ সেম, ডিম্যান্ড যতটা ইনক্রিজ হয়েছে সাপ্লাইও ততটাই ইনক্রিজ হয়েছে, হয়তো দুটোই 3 ইউনিট 3 ইউনিট করে। এই তিনটে কেসকে অবজার্ভ করব আমরা। তিনটে কেসে ইকুইলিব্রিয়ামে কী কী ইম্প্যাক্ট পড়ছে সেটা আমরা দেখব। তারপরে আমরা আবার এই সেকেন্ড কেস এটাতে চলে যাব, এটার আবার তিনটে কেস হবে, এটার তিনটে হবে, এটার তিনটে হবে, এরকম করে টোটাল আমাদেরকে 12টা কেস পড়তে হবে। কিন্তু 12টা কেস মানে মনেই হচ্ছে 12টা কেস, গল্পটা বুঝে গেলে তোমরা একটা গ্রাফ মনে রাখলেই 12টা গ্রাফ এঁকে দিতে পারবে। আচ্ছা, তো যেটা আমি এখানে বোঝাতে চাইছি, প্রথম কেসটা যেটা আমি দেখাতে চাইছি, যেটা আমি পুরো একদম A to Z গ্রাফিক্যাল দেখাবো, সেটা হচ্ছে যে ডিম্যান্ড যতটা বাড়লো সাপ্লাইও ততটাই বাড়বে, এই রকম একটা কেস। এই রকম একটা কেসে ইকুইলিব্রিয়ামে কি ইম্প্যাক্ট আসবে? ইকুইলিব্রিয়ামে কি ইম্প্যাক্ট আসবে মানে কি? ইকুইলিব্রিয়াম প্রাইসে কি ইম্প্যাক্ট আসবে অ্যান্ড ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটিতে কি ইম্প্যাক্ট আসবে। ইকুইলিব্রিয়াম প্রাইস বাড়বে না কমবে, ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি বাড়বে না কমবে, সেটা আমরা দেখব। ঠিক আছে? আচ্ছা, তো প্রথমে আমি যেটা করতে চাইছি সেটা হচ্ছে যে আমি একটা ডিম্যান্ড কার্ভ আঁকবো। তো তোমরা জানো ডিম্যান্ড কার্ভ কী করে আঁকতে হয়, আমাদের প্রাইস লাগবে আর ডিম্যান্ড লাগবে। তো এখানে প্রাইসও লেখা আছে, ডিম্যান্ডও লেখা আছে। তো আমি জাস্ট পয়েন্টগুলোকে প্লট করব। প্রথম পয়েন্টটা কী হবে? 4,10, আর সেকেন্ড পয়েন্টটা কী হবে? 8,5। এই দুটো পয়েন্টকে জুড়ে দিলে আমি আমার ডিম্যান্ড কার্ভটা, যেটা এখানে এটাই হচ্ছে সমস্যা। যাই হোক, হ্যাঁ, এটা স্ট্রেট লাইন কিন্তু, হ্যাঁ। তো এই দুটো পয়েন্টকে জুড়ে দিলে আমরা আমাদের ডিম্যান্ড কার্ভটা পেয়ে গেলাম। এইবার আমি যে কথাটা বলছি সেটা হচ্ছে যে সাপ্লাই কার্ভটাও আমরা যদি আঁকার চেষ্টা করি, সাপ্লাই কার্ভটা কীভাবে আঁকতে পারি? সাপ্লাই কার্ভ আঁকার জন্য আমাদের প্রাইস লাগবে আর সাপ্লাই লাগবে। তো এখানে প্রাইস যখন 2.5 রুপিস, সাপ্লাই তখন 4 ইউনিট, আর প্রাইস যখন 5 রুপিস, সাপ্লাই তখন 8 ইউনিট। তাহলে আমি এই পয়েন্টগুলো নিয়ে আমি কি করতে পারি? এই পয়েন্টগুলো নিয়ে আমি সাপ্লাই কার্ভটা ড্র করতে পারি। এই পয়েন্টগুলো নিয়ে কিভাবে? জাস্ট 4,2.5 এই পয়েন্টটাকে প্লট করো, আর সেকেন্ড পয়েন্টটা হবে হচ্ছে 8,5।
এগুলো আশা করি মনে আছে। কোয়ান্টিটিটাকে এক্স অ্যাক্সিসে নিতে হয়, প্রাইসটাকে ওয়াই অ্যাক্সিসে নিতে হয়। এই দুটো পয়েন্টকে জুড়ে দিলেই আমরা আমাদের সাপ্লাই গ্রাফটা পেয়ে গেলাম। তাহলে উপরে আমরা সাপ্লাই গ্রাফটা পেয়ে গেছি, নিচে আমরা উপরে ডিম্যান্ড গ্রাফটা পেয়ে গেছিলাম আর নিচে সাপ্লাই গ্রাফটা পেয়ে গেছি। দুটোকে যদি আমি একই গ্রাফের মধ্যে নিয়ে আসি তাহলে জাস্ট এইটা হচ্ছে আমার সেই ডিম্যান্ড কার্ভটা আর এইটা হচ্ছে আমার সাপ্লাই কার্ভটা। আচ্ছা, দেখো একটা কমন পয়েন্ট আছে, যে পয়েন্টে প্রাইসের সাপ্লাই ইকুয়াল, মানে ডিম্যান্ড আর সাপ্লাইটা ইকুয়াল, এমন একটা পয়েন্ট রয়েছে। সেই পয়েন্টটা কোথায় কেউ বলতে পারবে? এখান থেকে, এখানে যখন প্রাইস 5 টাকা ছিল তখন ডিম্যান্ড হচ্ছে 8 ইউনিট। আবার এইখানে নিচে দেখো প্রাইস যখন 5 টাকা, সাপ্লাই তখন 8 ইউনিট। তাহলে এই পয়েন্টটা কি আমি বলতে পারি এই পয়েন্টটা হচ্ছে সেই 5,8, মানে 8,5 অ্যাকচুয়ালি। দেখো ডিম্যান্ড কার্ভের ক্ষেত্রেও এই পয়েন্টটা ছিল, এই যে 8,5, এই পয়েন্টটা ডিম্যান্ড কার্ভের ক্ষেত্রে, এই সাপ্লাই কার্ভের ক্ষেত্রেও ছিল। আবার এই পয়েন্টটা দেখো ডিম্যান্ড কার্ভের ক্ষেত্রেও রয়েছে, এই যে 8,5। তাহলে আমি যখন গ্রাফটাকে আলটিমেটলি কানেক্ট করলাম, তাহলে এই যে 8,5 পয়েন্টটা, এই পয়েন্টটা দিয়ে তো ডিম্যান্ড কার্ভটাও যাচ্ছে, সেটা আমরা এই গ্রাফ থেকে বুঝলাম। 8,5 পয়েন্ট দিয়ে সাপ্লাই কার্ভটাও যাচ্ছে, সেটা আমরা এই গ্রাফটা দেখে বুঝলাম। তাহলে আমি যখন এই দুটো গ্রাফকে একসাথে করে দিয়েছি, তখন এই 8,5 পয়েন্টটা কি এইটা নয়, যে পয়েন্টটায় আলটিমেটলি ডিম্যান্ড আর সাপ্লাই কার্ভ ইন্টারসেক্ট করেছে? হ্যাঁ কি না? তাহলে এইটা হচ্ছে সেই 8,5, এটাকে আমরা কি বলছি? ইকুইলিব্রিয়াম পয়েন্ট। ইকুইলিব্রিয়াম পয়েন্ট। আচ্ছা, এইটা কি কার্ভ? এইটা হচ্ছে ডিম্যান্ড, এইটা হচ্ছে সাপ্লাই। ওয়াই অ্যাক্সিসে কি নিয়েছি? প্রাইস। এক্স অ্যাক্সিসে কি নিয়েছি? কোয়ান্টিটি। ভালো করে বোঝো যে আগের দিন বলেছিলাম ইকুইলিব্রিয়ামের যে পয়েন্টটা, সেই পয়েন্ট বরাবর তুমি যদি এক্স অ্যাক্সিসে চলে আসো তাহলে তুমি ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটিটা পেয়ে যাবে। আর ইকুইলিব্রিয়ামের পয়েন্ট বরাবর যদি তুমি ওয়াই অ্যাক্সিসে চলে যাও তাহলে তুমি ইকুইলিব্রিয়াম প্রাইসটা পেয়ে যাবে। আচ্ছা, এইখানে তুমি পয়েন্ট অবধি তোমাকে যেতে হবে না, কারণ তুমি এমনি এইটা দেখেই বলে দিতে পারবে ইকুইলিব্রিয়াম প্রাইস কত আর ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি কত। কারণ পয়েন্টটা কত? 8,5। 8টা কি ডিনোট করছে? এক্স অ্যাক্সিসকে ডিনোট করছে না ওয়াই অ্যাক্সিসকে ডিনোট করছে? এই যে 8, এই 8টা কাকে ডিনোট করছে? এক্স অ্যাক্সিসকে না ওয়াই অ্যাক্সিসকে? এক্স অ্যাক্সিস। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর আমি 8 ঘর এসছি, আর ওয়াই অ্যাক্সিস বরাবর আমি কত ঘর উঠেছি? 5। তাহলে এই ডিস্টেন্সটা কি? 5। আর এই ডিস্টেন্সটা কি? 8। তাহলে ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি কত হচ্ছে? ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি হচ্ছে তোমার 8। আর ইকুইলিব্রিয়াম প্রাইস কত হচ্ছে? 5। তো সেটা তোমরা এই পয়েন্ট যদি জানা না থাকে তখন কি করে করবে? পয়েন্ট যদি জানা না থাকে তখন কিন্তু তোমাদেরকে এই রকমভাবেই আর কি, মানে ইকুইলিব্রিয়াম পয়েন্টটা থেকে ওয়াই অ্যাক্সিস বরাবর নিচে চলে আসতে হবে এক্সে, আর এক্স অ্যাক্সিস বরাবর লেফটে চলে যেতে হবে ওয়াই অ্যাক্সিসে। যেখানে ইন্টারসেক্ট করবে সেইটাই হচ্ছে ইকুইলিব্রিয়াম পয়েন্টটা। ঠিক আছে? অ্যাকচুয়ালি এই পয়েন্টটা কত? এই পয়েন্টটা হচ্ছে সেই 8, আর এই পয়েন্টটা হচ্ছে সেই 5। মানে আমি যদি এরকমভাবে দেখি, এটা 1, এটা 2, একটু মুছে দিই এটাকে, এটা 3, এটা 4, আর এটা হচ্ছে 5, আর এখানেও এরকম 1, 2, 3, 4, 5, 6, 7 করে 8 আছে। 1, 2, 3, 4, 5, 6, 7 আছে, বেশি হয়ে গেছে একটা, যাই হোক, ঠিক আছে। চলো, এইভাবে আমরা ইকুইলিব্রিয়াম পয়েন্টটা পেলাম। এইটাই হচ্ছে মার্কেটের ইকুইলিব্রিয়াম পয়েন্ট, যেটা আমাকে ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি আর ইকুইলিব্রিয়াম প্রাইস দুটোই দিচ্ছে।
এইবার যদি কোনো কারণে ডিম্যান্ডে আর সাপ্লাইয়ে চেঞ্জ আসে, তার ফলে এই ইকুইলিব্রিয়ামের উপর কী ইম্প্যাক্ট পড়বে, মানে এই যে ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটিটা 8 বেরিয়েছে আর ইকুইলিব্রিয়াম প্রাইসটা 5 বেরিয়েছে, এটাই কি ইম্প্যাক্ট পড়বে, এটা কি বেড়ে যাবে না এটা কমে যাবে নাকি এটা সেম থাকবে, সেইটাই আমাদেরকে দেখতে হবে। ঠিক আছে, তো আমরা প্রথম যে কেসটা ধরেছি সেটা হচ্ছে যে আমাদের কাজ কী হবে, আলটিমেটলি ডিম্যান্ডে ইনক্রিজ করানো আর সাপ্লাইয়ে ইনক্রিজ করানো। ডিম্যান্ডে আর সাপ্লাইয়ে ইনক্রিজ কখন হয়, যখন প্রাইস সেম থাকে তারপরেও ডিম্যান্ড বেড়ে যায় বা কমে যায়, সেটাকে আমরা বলছি ডিম্যান্ডে ইনক্রিজ বা ডিম্যান্ডে ডিক্রিজ। বা প্রাইস সেম থাকে সাপ্লাই বেড়ে যায় বা কমে যায়, সেটাকে আমরা বলছি সাপ্লাইয়ে ইনক্রিজ বা সাপ্লাইয়ে ডিক্রিজ। এইবার যেটা বিষয় সেটা হচ্ছে যে তার মানে দেখো আমি প্রাইসটা 5ই ধরলাম আর ডিম্যান্ড আর সাপ্লাইটাকে আমি 4 ধরলাম, মানে ওই 5,4 পয়েন্টটাকে আমি নিচ্ছি। এবার আমার প্রাইসটা সেমই থাকবে, প্রাইসটা চেঞ্জ হবে না এখন থেকে, আর প্রাইসটা 5ই থাকবে, কিন্তু ডিম্যান্ড আর সাপ্লাইটা কী হবে, এটা ইনক্রিজ করবে। অ্যান্ড আমি ইকুয়াল অ্যামাউন্টে ইনক্রিজ করবে ধরেছি। ইকুয়াল অ্যামাউন্টে ইনক্রিজ করবে মানে কি, সেম অ্যামাউন্টে ইনক্রিজ করবে। ডিম্যান্ড যতটা বাড়বে সাপ্লাইও ততটাই বাড়বে, বা ডিম্যান্ড যতটা কমবে সাপ্লাইও ততটাই কমবে। আচ্ছা, ইনক্রিজ ধরেছি তো ডিম্যান্ড যতটা বাড়বে সাপ্লাইও ততটাই বাড়বে। তাহলে দেখো প্রথমে কি ধরলাম, যে প্রাইস 5, ডিম্যান্ডও 4, সাপ্লাইও 4, এটাই তো ছিল আগের গল্পটা। দেখো সেম এই জিনিসটাই তো ছিল যখন প্রাইস, আচ্ছা ডিম্যান্ড 4 ধরে নিয়েছি, 5,8 হবে, দেখছি আমি এটা 8 করে দিই, দাঁড়াও। ঠিক আছে, এটা 8 থাক, এটাও 8 থাক, এটা 10, এটা 10, উপরের এটাও চেঞ্জ করতে হবে, 8। দেখো এই জিনিসটাই তো ছিল উপরে, প্রাইস যখন 5 ছিল সাপ্লাই কত ছিল 8, আর প্রাইস যখন 5 ছিল ডিম্যান্ড কত ছিল, ডিম্যান্ডও 8 ছিল। তো আমি সেই জিনিসটাকেই খালি লিখেছি যে প্রাইস 5 আছে, ডিম্যান্ড 8 আর সাপ্লাই 8। এবার কথা হচ্ছে যে প্রাইস 5ই থাকলো, মানে প্রাইস সেমই থাকলো, কিন্তু ডিম্যান্ডটাও বেড়েছে, বেড়ে 8 থেকে 10 হয়েছে, সাপ্লাইটাও বেড়েছে, বেড়ে 8 থেকে 10 হয়েছে। ঠিক আছে, তাহলে এই যে জিনিসটা এখানে হলো, প্রাইস সেম থাকার পরেও এই যে ডিম্যান্ডটা বেড়ে গেল অ্যান্ড সাপ্লাইটা বেড়ে গেল, এটাকে আমরা বলছি ইনক্রিজ ইন ডিম্যান্ড অ্যান্ড ইনক্রিজ ইন সাপ্লাই। এখানে গল্পটা শেষ নয়, ডিম্যান্ডটা তো বেড়েছে, কতটা বেড়েছে, মাত্র 2 ইউনিট। সাপ্লাইও কতটা বেড়েছে, সাপ্লাইও বেড়েছে 2 ইউনিট। ঠিক আছে, তার মানে যতটা ডিম্যান্ড বেড়েছে আর যতটা সাপ্লাই বেড়েছে, দুটো অ্যামাউন্ট কিন্তু ইকুয়াল। ডিম্যান্ডও 2 ইউনিট বেড়েছে, সাপ্লাইও 2 ইউনিট বেড়েছে। এইবার আমরা দেখব গ্রাফিক্যালি যদি এটাকে আমরা দেখতে চাই তাহলে কি করে এটার ইন্টারপ্রিটেশন আসবে। প্রথমে যে গ্রাফগুলো আমাদের কাছে ছিল সেই গ্রাফগুলো আমরা এঁকে নিই, অর্থাৎ দুটো কার্ভ আমাদের কাছে ছিল, একটা হচ্ছে ডিম্যান্ড কার্ভ, এটা আমি নাম দিলাম D0 D0 সাপোজ, আর একটা ছিল আমাদের কাছে সাপ্লাই কার্ভ S0 S0। ইকুইলিব্রিয়াম পয়েন্টটা কত ছিল, ইকুইলিব্রিয়াম পয়েন্টটা ছিল হচ্ছে, আশা করি মনে আছে ইকুইলিব্রিয়াম পয়েন্টটা কী ছিল, ইকুইলিব্রিয়াম পয়েন্টটা ছিল কত দেখো 5,4 মনে হয়, না 8,5, হ্যাঁ 8,5 তাই গেল, হ্যাঁ। তাহলে 8,5 মানে কি, 8,5 মানে হচ্ছে এইটা হচ্ছে আমার 8, এটা 0, এখানে 1 2 3 4 3 4 5 6 7, আর 5 কোথায়, 1 2 3 4, এই হচ্ছে 5 হলো। এইবার আমাকে কথা হচ্ছে, এবার আমি ডিম্যান্ড কার্ভটাকেও শিফট করাবো, সাপ্লাই কার্ভটাকেও শিফট করাবো। কেন শিফট করাবো, খুব বেসিক একটা জিনিস এটা, যে যখনই ডিম্যান্ডে ইনক্রিজ হয় তখন ডিম্যান্ড কার্ভে শিফট হয়, আর যখনই সাপ্লাই কার্ভের ইনক্রিজ হয় সাপ্লাই কার্ভে শিফট হয়। ইনক্রিজ হোক বা ডিক্রিজ হোক, ডিম্যান্ড কার্ভ বা সাপ্লাই কার্ভে শিফট হবেই হবে। কখন শিফট হয় না, মুভমেন্ট অ্যালং দ্য কার্ভ কখন হয়, প্রথম দিকের ক্লাসের পার্ট কিন্তু এগুলো, মুভমেন্ট অ্যালং দ্য কার্ভ হয় যখন আলটিমেটলি আমরা চেঞ্জ, ডিম্যান্ডটাকে আমরা চেঞ্জ হিসেবে দেখছি না, ইনক্রিজ বা ডিক্রিজ হিসেবে দেখছি না, বোঝা গেল, তখন আমরা মুভমেন্ট অ্যালং দ্য কার্ভের রেসপেক্টে কথা বলি।
যেটা আলটিমেটলি ফার্স্টের দিকে হয়ে গেছে। এগুলো আমি এখন রিপিট মানে টাইম নষ্ট হবে বেকার এগুলো করলে। আমি জাস্ট এবার ডিম্যান্ড কার্ভ আর সাপ্লাই কার্ভটাকে শিফট করাতে চাইছি। ডিম্যান্ড কার্ভ আর সাপ্লাই কার্ভকে যে আমি যে শিফট করাতে চাইছি, কি হবে প্রথম পয়েন্টটা দেখো। প্রথম তো 5,8 ছিল ডিম্যান্ডের দিক থেকে, মানে পয়েন্টটা ছিল 8,5, এখন পয়েন্টটা হয়ে গেছে 10,5। 10,5 পয়েন্টটা কোথায়? 10,5 9 এখানে, 10 এখানে, 10,5 5 কোথায়? 5 তো এই বরাবরই থাকবে, তাই না? তাহলে 10,5 কোথায় হবে? এখানে হবে। তাহলে এই 10,5 দিয়ে এবারে ডিম্যান্ড কার্ভটা যাবে। আচ্ছা, নতুন একটা কালার ইউজ করি তাহলে বুঝতে সুবিধা হবে। নতুন যে ডিম্যান্ড কার্ভটা আসলো সেটা এবার শিফট হয়ে, সেটা কোন দিকে শিফট করলো দেখো, তোমরা নিজেরাই দেখলে বুঝতে পারবে। সেটা কিন্তু রাইটে শিফট করলো। প্রথমেই বলেছিলাম ইনক্রিজ হলে রাইটে শিফট করে আর ডিক্রিজ হলে লেফটে শিফট করে। হলো, এইটা আমার নতুন ডিম্যান্ড কার্ভ হলো, যার আমি নাম দিলাম D1 এবার আমার সাপ্লাই কার্ভটাতে কি ইম্প্যাক্ট পড়ছে? সাপ্লাইয়ের নতুন পয়েন্টটা কি হবে? সেটাও হবে হচ্ছে 10,5, সেটাও 10,5 দিয়ে যাবে। 10,5 মানে কি? 10,5 এই হচ্ছে 10, আর ওয়াই অ্যাক্সিসে আমরা কোথায় যাব? 5 ঘর। তাহলে 10,5 কোথায়? 10,5 তো সেই সেম পয়েন্টটাই, এই পয়েন্টটাই তো। সাপ্লাই কার্ভটা তাহলে শিফট হয়ে ইনক্রিজ হয়েছে তো সাপ্লাইয়ে, তাহলে রাইট শিফট হবে। রাইট শিফট মানে কোনটা? এই দিকে। ডান দিক কোনটা হয়? এটা হচ্ছে ডান দিক। তাহলে এই পয়েন্ট বরাবর যাবে। আচ্ছা দাঁড়াও, তাহলে এইভাবে আমাদের সাপ্লাই কার্ভটা রাইটে শিফট হলো। তাহলে ডিম্যান্ড কার্ভটাও রাইটে শিফট হলো, D0 থেকে D1 চলে গেল। সাপ্লাই কার্ভটাও রাইটে শিফট হলো, S0 থেকে S1 চলে গেল। এখন এটা নিশ্চয়ই জিজ্ঞেস করবে না তোমরা যে সাপ্লাই কার্ভটা কেন মানে উপরের দিকে করে করলাম, ডিম্যান্ড কার্ভটা কেন নিচের দিকে করে করলাম, সেগুলো নিশ্চয়ই এখন জিজ্ঞেস করলে তাহলে তাহলে খুব হতাশ হব আমি, সেটা জিজ্ঞেস করো। তো এইটা হচ্ছে আমার পয়েন্ট। এই পয়েন্টটার আমাদের কি পয়েন্ট ছিল? এই পয়েন্টটা কিন্তু আলটিমেটলি যদি দেখে দেখো একটু, এই পয়েন্ট হচ্ছে 10,5, আর তোমরা গ্রাফ থেকেও দেখতে পারো। এই হচ্ছে 10, আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর 5 ঘর গেছি, তো এই পয়েন্টটা হচ্ছে 10,5। আর এই আগের যে পয়েন্টটা ছিল, এই আগের পয়েন্টটার নাম কি ছিল? 8,5। আচ্ছা, এইবার তাহলে ইকুইলিব্রিয়ামের উপর কি চেঞ্জ আসলো সেটা আমাদেরকে ভাবতে হবে। ইকুইলিব্রিয়াম প্রাইসে কি চেঞ্জ আসলো আর ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটিতে কি চেঞ্জ আসলো। একটা শিখে গেলে বাকিগুলো নিজেরাই করতে পারবে। তো একটা ভালো করে শেখো, আমি আরেকবার রিপিট করব। ইনিশিয়াল প্রাইসটা আমি লিখতে চাইছি ইনিশিয়াল ইকুইলিব্রিয়াম প্রাইস। ইনিশিয়াল ইকুইলিব্রিয়ামে প্রাইস কি ছিল লিখব, আর কোয়ান্টিটি কি ছিল লিখব। এখন ইকুইলিব্রিয়াম কিন্তু শিফট হয়ে গেছে। কারেন্ট ইকুইলিব্রিয়াম বা নাও ইকুইলিব্রিয়াম কোন পয়েন্টে আছে? কারেন্ট ইকুইলিব্রিয়াম কিন্তু এখন আর এই পয়েন্টে নেই। এই যে পয়েন্টটাকে আমি ই বলতে পারি, এই পয়েন্টে কিন্তু আর নেই। কেন? এই পয়েন্টে কি এখন আর ডিম্যান্ডের সাপ্লাই কার্ভ আছে? না, ডিম্যান্ড কার্ভও তো এখন শিফট করে গেছে রাইটে, D1 চলে গেছে, আর সাপ্লাই কার্ভও রাইটে শিফট করে গেছে, S1 চলে গেছে। তো আগের ডিম্যান্ড কার্ভ বা আগের সাপ্লাই কার্ভটার তো এখন এক্সিস্টেন্সই নেই, কোনো অস্তিত্বই নেই। এখন আমার কাছে খালি D1 আর S1 আছে। তাহলে সেই দুটো কার্ভ যেখানে ইন্টারসেক্ট করেছে, মানে E1 পয়েন্টটা, এইটা হচ্ছে আমার নিউ ইকুইলিব্রিয়াম। তাহলে নাও ইকুইলিব্রিয়াম কোন পয়েন্টে আছে? E1 আছে, এটাও মাথায় রাখতে হবে। আর আগে কোথায় ছিল ইকুইলিব্রিয়াম? ই পয়েন্টে। প্রাইস কত ছিল দেখো, প্রাইস কত ছিল আগে? প্রাইস তো 5 ইউনিটই ছিল। কোয়ান্টিটি কত ছিল? 8 ইউনিট, রাইট? এখন ইকুইলিব্রিয়াম যে পয়েন্টে গেছে সেই পয়েন্টে প্রাইস কত? প্রাইস এইটা, কোয়ান্টিটি এইটা। আগে দেখো প্রাইস 5 ছিল, কোয়ান্টিটি 8 ছিল। এখন যে ইকুইলিব্রিয়াম পয়েন্টে আছি E1, সেই পয়েন্টের রেসপেক্টে প্রাইস কত আর কোয়ান্টিটি কত? ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি কত? প্রাইস হচ্ছে এই 5, আর ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি কত? কোয়ান্টিটি হচ্ছে এই 10।
তাহলে প্রাইসটা 5, কোয়ান্টিটি কত 10। তাহলে প্রাইসে কি চেঞ্জ আসলো? কোয়ান্টিটিতে চেঞ্জ আসছে, ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি। তাহলে আলটিমেটলি যখন ডিম্যান্ড আর সাপ্লাই দুটোই ইনক্রিজ হয় আর সেম অ্যামাউন্টে ইনক্রিজ হয় মানে কি ডিম্যান্ড যতটা বাড়ে সাপ্লাইও ততটাই বাড়ে, তখন কি হচ্ছে ইকুইলিব্রিয়াম প্রাইসে কোনো চেঞ্জ আসছে না, ইকুইলিব্রিয়াম প্রাইস সেমই থাকছে, কিন্তু ইকুইলিব্রিয়ামের যে কোয়ান্টিটি সেটা বেড়ে যাচ্ছে, আগের থেকে সেটা বেড়ে যাচ্ছে। বল ওই অবধি বোঝা গেছে? আমি আরেকবার রিপিট করছি। তো আমরা কি করলাম, আমরা একটা ডিম্যান্ড কার্ভকে ড্র করলাম D0 আর একটা সাপ্লাই কার্ভকে ড্র করলাম S0 সেই ডিম্যান্ড কার্ভ আর সাপ্লাই কার্ভ আলটিমেটলি একটা পয়েন্টে ইকুয়েট করলো। আমি আরেকবার এখানে আঁকছি, D0 বলে একটা ডিম্যান্ড কার্ভ আঁকলাম, S0 বলে একটা সাপ্লাই কার্ভ আঁকলাম। তারা যে পয়েন্টে ইন্টারসেক্ট করলো সেই পয়েন্টটা হচ্ছে আমার ইকুইলিব্রিয়াম পয়েন্ট E। এবার আমি কি করেছি, ডিম্যান্ড যতটা বেড়েছে সাপ্লাইও ততটা বেড়েছে, ডিম্যান্ড বেড়েছে মানে ডিম্যান্ড কার্ভটা কোন দিকে শিফট করলো, রাইটে শিফট করলো। এখন ডিম্যান্ড কার্ভের নাম কি হলো, D1। সাপ্লাই বেড়েছে মানে কি সাপ্লাইও রাইটে শিফট করলো, সাপ্লাই কার্ভটা রাইটে শিফট করলো মানে কি এই দিকে শিফট করলো। এখন সাপ্লাই কার্ভের নাম কি হলো S1। আগে এই পয়েন্টটা আমার ইকুইলিব্রিয়াম পয়েন্ট ছিল, ডিম্যান্ড আর সাপ্লাই কার্ভ আগে এই পয়েন্টে ইন্টারসেক্ট করেছিল। এখন দেখো ডিম্যান্ড কার্ভ আর সাপ্লাই কার্ভ, ডিম্যান্ড কার্ভ কোনটা, আলাদা কালি ইউজ করলে একটু সুবিধা হতো, হ্যাঁ যাই হোক। এখন দেখো ডিম্যান্ড কার্ভ কোনটা, ডিম্যান্ড কার্ভ এইটা, আর সাপ্লাই কার্ভ কোনটা, সাপ্লাই কার্ভ এইটা। কোথায় ইন্টারসেক্ট করেছে, এই পয়েন্টে E1। এবার যখন ডিম্যান্ড আর সাপ্লাই ইকুয়ালি বাড়ছে, ডিম্যান্ড যতটা বেড়েছে সাপ্লাই ততটাই বেড়েছে, তখন আমরা দেখছি প্রাইস কিন্তু সেমই থাকছে, আগে যা প্রাইস ছিল এখনও সেম প্রাইস থাকছে। কিন্তু আগে ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি ছিল এই O থেকে Q1 অবধি, এখন ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি হয়ে গেছে O থেকে Q2 অবধি। কতটা বেড়েছে, এই Q1 থেকে Q2 অবধি ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি বেড়েছে। বোঝা গেল? বলো এবার কারোর কোনো জায়গায় ডাউট আছে এখানে? এগুলো কিন্তু অঙ্ক করে করানো হয় না, আমি কিন্তু এটা মানে অনেক কষ্ট করে এই অঙ্কটা ভেবে করালাম, কারণ এগুলো অঙ্ক করে করায় না, এগুলো জাস্ট ওই কার্ভটা এঁকে দেখিয়ে দেয় যে কার্ভ এটা যতটা শিফট করলো এটাও ততটাই শিফট করলো, তাহলে আলটিমেটলি প্রাইসটা সেম থাকছে কিন্তু ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটিটা বেড়ে যাচ্ছে আগের থেকে। নোটেও সেইভাবেই করা আছে, অঙ্কগুলো মাথায় রাখলে তোমাদের আইডিয়াটা বেশি ক্লিয়ার হবে। এইবার আমরা দেখব যে সেকেন্ড কেস, কোনটার সেকেন্ড কেস, এই যে বলেছিলাম এখানে যে ডিম্যান্ড বাড়ছে সাপ্লাইও বাড়ছে, তার তিনটে কেস হতে পারে। একটা হচ্ছে ডিম্যান্ড যতটা বেড়েছে সাপ্লাই ততটাই বেড়েছে, এই কেসটা আমরা করে ফেলেছি। এবার আমরা দেখব যে ডিম্যান্ড যতটা বেড়েছে সেটা তার থেকে মানে ডিম্যান্ড বেশি বেড়েছে, ডিম্যান্ড সাপ্লাইয়ের থেকে বেশি বেড়েছে, সাপ্লাই হয়তো 2 ইউনিট বেড়েছে, ডিম্যান্ড হয়তো 3 ইউনিট বেড়েছে, এরকম ক্ষেত্রে ইকুইলিব্রিয়ামের উপর কী ইম্প্যাক্ট পড়ে সেটা আমরা দেখব। তো প্রথমে কাজ কি হবে, একটা ডিম্যান্ড কার্ভ আঁকো আর একটা সাপ্লাই কার্ভ আঁকো। ডিম্যান্ড কার্ভের নাম দাও D0, সেম জিনিস, এগুলো কিন্তু প্র্যাকটিস হয়ে যাবে, পুরো এত প্র্যাকটিস হয়ে যাবে দেখবে তারপরে খুব সহজ লাগছে, প্রথম একটু ডিফিকাল্ট লাগতে পারে। D1 আচ্ছা এটা D1 দিয়ে দিচ্ছি, S1 S0। তারপরে কি বলছে, ডিম্যান্ড যতটা বেড়েছে সাপ্লাই তার থেকে কম বেড়েছে, মানে ডিম্যান্ডের ইনক্রিজটা বেশি সাপ্লাইয়ের ইনক্রিজটা কম। তাহলে প্রথমে কি করব, আমি ডিম্যান্ডটাকে ইনক্রিজ করব, মানে ডিম্যান্ডটার ইনক্রিজ মানে কি, ডিম্যান্ডের ইনক্রিজ মানে হচ্ছে ডিম্যান্ড কার্ভের রাইট শিফট, প্রথমেই তো বললাম এটা ডিম্যান্ড কার্ভের রাইট শিফট। সিমিলারলি সাপ্লাইয়ের ইনক্রিজ মানেও হচ্ছে সাপ্লাই কার্ভের রাইট শিফট। তাহলে ডিম্যান্ডটা যে D0 থেকে D1 হলো, রাইট শিফট হলো ডিম্যান্ড কার্ভের, ভালো কথা। সাপ্লাইটার কি হবে, এবার সাপ্লাইটাও বাড়িয়েছি আমরা, সাপ্লাইটা বেড়েছে কিন্তু সাপ্লাইটা কিন্তু অতটা বাড়েনি, সাপ্লাইটা কম বেড়েছে,
সাপ্লাইটা কম বেড়েছে মানে কি, সাপ্লাইটা হয়তো এইটুকু বেড়েছে, S1 S1। দেখো ডিম্যান্ডটা কতটা বেড়ে গেছিলো, এতটা বেড়ে গেছিলো, এখান থেকে এতটা বেশি বেড়ে গেছে, আর সাপ্লাইটা দেখো মাত্র অল্প বেড়েছে। তার মানে কি সাপ্লাইটা কম বেড়েছে, ডিম্যান্ডটা বেশি বেড়েছে। দুটো কার্ভের মধ্যে যে গ্যাপটা সেটা দেখলেই তো তোমরা বুঝতে পারবে না যে ডিম্যান্ডটা বেশি বেড়েছে না সাপ্লাইটা বেশি বেড়েছে। D0 আর D1 দুটো ডিম্যান্ড কার্ভের মধ্যে গ্যাপটা দেখো কত বেশি, আর দুটো সাপ্লাই কার্ভের মধ্যে দেখো গ্যাপটা কত কম। তো এখান থেকে তো তোমরা বুঝতে পেরে যাবে না যে আলটিমেটলি সাপ্লাইটা কম বেড়েছে আর ডিম্যান্ডটা বেশি বেড়েছে। আচ্ছা, যখন ডিম্যান্ডটা, আমি আরেকবার করছি যাতে এটা বোঝা যায় পুরোটা। তাহলে আমাদের কাছে কি আছে আরেকবার বলছি, আমাদের কাছে দুটো ডিম্যান্ড কার্ভ, একটা ডিম্যান্ড কার্ভ আছে, একটা সাপ্লাই কার্ভ আছে। ডিম্যান্ড কার্ভটার নাম হচ্ছে D0, সাপ্লাই কার্ভটার নাম S0। যে পয়েন্টে তারা ইন্টারসেক্ট করেছে এই পয়েন্টটাকে কি বলছি, ইকুইলিব্রিয়াম পয়েন্ট বা পয়েন্ট ই। এই পয়েন্টের রেসপেক্টে ওয়াই অ্যাক্সিস বরাবর চলে গেলে কি পাবো, ইকুইলিব্রিয়াম প্রাইস, তার নাম দিলাম পি, OP। আর এই পয়েন্ট বরাবর এক্স অ্যাক্সিসে চলে আসলে কি পাবো, ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি, তার নাম দিলাম OQE। হলো, এইবার কি করব, ডিম্যান্ডকে ইনক্রিজ করতে হবে। ডিম্যান্ডকে ইনক্রিজ করতে হবে মানে কি, ডিম্যান্ড কার্ভে রাইটে শিফট করতে হবে। ডিম্যান্ড কার্ভকে রাইটে শিফট করতে হবে মানে কি, ডিম্যান্ড কার্ভ ছিল কোনটা, D0, সেটা এখন রাইটে শিফট হবে। রাইটে শিফট হবে মানে কি, শিফট হয়ে সেটা এখন এখানে চলে আসলো। তো ডিম্যান্ড কার্ভ দেখো কতটা বেড়ে গেল। সাপ্লাই কার্ভটাকেও ইনক্রিজ করতে হবে, সাপ্লাইটাকেও ইনক্রিজ করতে হবে। সাপ্লাইকে ইনক্রিজ করতে হবে মানে কি, সাপ্লাই কার্ভেরও রাইটে শিফট করতে হবে। সেটা হবে হচ্ছে এইটা, ধরো S1। সাপ্লাই কার্ভটা কম ইনক্রিজ হয়েছে তাই ডিস্টেন্সটা কম। আগের সাপ্লাই কার্ভ S0 আর এখনকার সাপ্লাই কার্ভ S1 এর মধ্যে ডিস্টেন্সটা কম। ডিম্যান্ডটা বেশি ইনক্রিজ হয়েছে তাই আগের ডিম্যান্ড কার্ভ D0 আর এখনকার ডিম্যান্ড কার্ভ D1 এর মধ্যে ডিস্টেন্সটা বেশি। আগের ইকুইলিব্রিয়াম পয়েন্ট ই ছিল, এখন ইকুইলিব্রিয়াম পয়েন্ট কোনটা, এখন ডিম্যান্ড কার্ভ হচ্ছে D1 যেটা ব্ল্যাক কালারে করা, আর এখন সাপ্লাই কার্ভ হচ্ছে S1 যেটা ব্ল্যাক কালারে করা। তাহলে এখন ইকুইলিব্রিয়াম পয়েন্টে E1টা না, বোঝা গেল? বলো, এই অবধি বোঝা গেছে? আগের ইকুইলিব্রিয়াম পয়েন্ট আর এখনকার ইকুইলিব্রিয়াম পয়েন্টটা কোথায় কোথায় বোঝা গেছে তো? আগের ইকুইলিব্রিয়াম পয়েন্টে ই পয়েন্টে ছিল, এখনটা কোথায়, E1-এ হলো। এইবার ইকুইলিব্রিয়াম প্রাইস আর ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি বের করতে গেলে কি করতে হয়, জাস্ট এই E1 পয়েন্ট থেকে আমি ওয়াই অ্যাক্সিসে চলে যাব, সোজাসুজি একদম প্যারালাল টু এক্স অ্যাক্সিস আমি ওয়াইয়ে চলে যাব। এই যে পয়েন্টটা পেলাম এটা হচ্ছে আমার নিউ প্রাইস P1, আর এইটা হচ্ছে এই পয়েন্ট বরাবর যদি আমি এক্স অ্যাক্সিসে চলে আসি তাহলে আমি এখনকার ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি পেয়ে যাব, ধরো Q1। তাহলে আমি লক্ষ্য করতে পারছি যে আগে ইকুইলিব্রিয়াম প্রাইস ছিল OP। আগে ইকুইলিব্রিয়াম প্রাইস কত ছিল, আগে ইকুইলিব্রিয়াম প্রাইস ছিল OP। এখন ইকুইলিব্রিয়াম প্রাইস কত হয়ে গেছে, OP1। কতটা বেড়েছে, এইটুকু, এইটুকু বেড়ে গেছে, মানে PP1। PP1টা কি করে পাচ্ছি, এখন কত হয়েছে প্রাইস, OP1। আগে কত ছিল, OP। এখনটার থেকে আগেরটা বাদ দিয়ে দাও, দেখো কত পড়ে থাকে, এই PP1। এইটুকু প্রাইস কি হয়েছে, এইটুকু প্রাইস বেড়েছে, রাইট? ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটির কি হয়েছে, এটা তো ইকুইলিব্রিয়াম প্রাইস হলো, ইকুইলিব্রিয়াম প্রাইস আগের থেকে বেড়েছে নয় বুঝলাম, কিন্তু ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটির কি হলো, ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটিও তো আগের থেকে বেড়েছে। ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি আগে কত ছিল, OQE। আগে কত ছিল, OQE। এখন বেড়ে কত হয়ে গেছে দেখো, এই পুরো OQ1 অবধি হয়ে গেছে না? তাহলে OQ1 কতটা বাড়লো, দুটোকে মাইনাস করো, QE Q1 এতটা বেড়েছে। তাহলে আমরা এখানে লক্ষ্য করলাম যে যখনই এখানে কি ছিল, কেসটা কি ছিল, কেসটা ছিল যে ডিম্যান্ডের ইনক্রিজ সাপ্লাইয়ের ইনক্রিজের থেকে বেশি।
ডিম্যান্ডের যে ইনক্রিজটা সেটা সাপ্লাইয়ের ইনক্রিজের থেকে বেশি, ডিম্যান্ডের ইনক্রিজেরটা বেশি, সাপ্লাইয়ের ইনক্রিজটা কম। এই রকম কেসে আমরা কি দেখলাম, এই রকম কেসে আমরা দেখলাম যে ইকুইলিব্রিয়াম পয়েন্টটা এমন একটা জায়গায় আসবে, মানে নতুন ইকুইলিব্রিয়াম পয়েন্টটা এমন একটা জায়গায় আসবে যে ইকুইলিব্রিয়াম প্রাইসও আগের থেকে বেড়ে যাবে আর ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটিও আগের থেকে বেড়ে যাবে। বলো, বোঝা গেছে? হ্যাঁ স্যার। বাকিরা হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, থার্ড কেসটা কি হতে পারে? থার্ড কেসটা যেটা আমি এখানে বলেছিলাম, সেই থার্ড কেসটা হচ্ছে যে কোথায় গেল, হ্যাঁ এই যে থার্ড কেস, যেটা থার্ড কেস না অ্যাকচুয়ালি মিডিলের কেসটা, যে সাপ্লাইয়ের ইনক্রিজটা বেশি। এখানে আমরা কি দেখছি যে ডিম্যান্ডও বেড়েছে, সাপ্লাইও বেড়েছে, কিন্তু সাপ্লাই বেশি বেড়েছে। সাপ্লাই হয়তো 3 ইউনিট বেড়েছে, ডিম্যান্ড হয়তো 2 ইউনিট বেড়েছে, ঠিক আছে? এই টাইপের কেসে ইকুইলিব্রিয়ামটা কিভাবে চেঞ্জ হবে, ইকুইলিব্রিয়াম প্রাইস আর ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি কিভাবে চেঞ্জ হবে, আমি কিন্তু এরপর থেকে আর এক্সপ্লেন করব না খুব একটা, আমি জাস্ট কার্ভগুলো আঁকবো। প্রথম ডিম্যান্ড কার্ভ এটা, সাপ্লাই কার্ভ এটা, D0 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 D0, S0 S0, সরি উল্টো নাম দিয়েছি, এটা D0 D0 S0 S0। তারপরে কি হবে, সাপ্লাই কার্ভ আঁকবো। এই প্রথমে কি হবে, ডিম্যান্ড কার্ভটা শিফট হবে, সাপ্লাই কার্ভটাও শিফট হবে। এবার কথা হচ্ছে এখানে ডিম্যান্ড বেশি বেড়েছে না সাপ্লাই বেশি বেড়েছে? দেখো সাপ্লাইটা বেশি বেড়েছে। সাপ্লাইটা বেশি বেড়েছে মানে কি, সাপ্লাই কার্ভের শিফটটা বেশি হবে আর ডিম্যান্ড কার্ভের যে শিফটটা সেটা কম হবে। সাপ্লাই কার্ভের শিফট বেশি হবে মানে কি, আগের যে সাপ্লাই কার্ভ আর এখনকার যে সাপ্লাই কার্ভ তাদের মধ্যে যে ডিফারেন্স, গ্যাপটা, সেটা বেশি হবে ইন কম্প্যারিজন টু দ্য আগের ডিম্যান্ড কার্ভ আর এখনকার ডিম্যান্ড কার্ভ। নতুন যে ডিম্যান্ড কার্ভটা পেলাম D1 D1, দেখো গ্যাপটা কিন্তু অনেক কম। আর নতুন যে সাপ্লাই কার্ভটা পেয়েছিলাম তার থেকে আগের সাপ্লাই কার্ভের গ্যাপটা কিন্তু অনেক বেশি ছিল। এটা কেন হচ্ছে, কারণ সাপ্লাইটা বেড়েছে, যেটা সাপ্লাইয়ের যে ইনক্রিজ সেটা বড়, মানে সেই সংখ্যাটা বড় বা সেই নাম্বারটা বড় বা সেই অ্যামাউন্টটা বেশি ইন কম্প্যারিজন টু ডিম্যান্ডের ইনক্রিজ। হলো, আগের ইকুইলিব্রিয়াম পয়েন্ট কোথায় ছিল, এই ই পয়েন্টে ছিল। এখনকার ইকুইলিব্রিয়াম পয়েন্টটা কোথায়, এই E1 পয়েন্টে। তাহলে আগের ইকুইলিব্রিয়াম প্রাইস ছিল হচ্ছে এইটা আর কোয়ান্টিটি ছিল হচ্ছে এইটা। এখনকার ইকুইলিব্রিয়াম প্রাইস হচ্ছে নেমে গেছে আর ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি বেড়ে গেছে। এইটা আগে ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি ছিল, এখনকার ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি হয়ে গেছে এই OQ1। আগে এটা ছিল, এখন দেখো এই OQ1 অবধি হয়ে গেছে ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি। আর আগে ইকুইলিব্রিয়াম প্রাইস কোথায় ছিল, ইকুইলিব্রিয়াম প্রাইস এই P0 অবধি ছিল, আর এখন সেটা কমে গেছে, কমে গিয়ে P1 অবধি এসছে মাত্র। তাহলে যখন সাপ্লাইয়ের ইনক্রিজটা ডিম্যান্ডের ইনক্রিজের থেকে বেশি হয় তখন আমরা কি লক্ষ্য করতে পারছি, যে প্রাইসটা, ইকুইলিব্রিয়াম প্রাইসটা ফল করছে কিন্তু ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটিটা আগের থেকে বেড়ে যাচ্ছে। বোঝা গেল? ডিফিকাল্ট না, এগুলো কিন্তু হাতে প্র্যাকটিস করতে হবে, না হলে কিন্তু কোনো দিনই মেলাতে পারবে না, মানে অ্যাকুরেট কিন্তু কোনো দিনই প্রিসিশন আসবে না যতক্ষণ না তোমরা হাতে প্র্যাকটিস করছো। নেক্সট ইজ ডিম্যান্ডেড আচ্ছা, এবার আমি ওই চার্টটাতে যদি চলে যাই, ওই চার্টটাতে আমরা কি দেখেছি, আমরা দেখেছিলাম যে চেঞ্জ ইন ইকুইলিব্রিয়াম ডিউ টু চেঞ্জ ইন ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই। ফার্স্ট কেসটা আমাদের হয়ে গেছে, যেখানে আমরা দেখলাম যে ডিম্যান্ডেরও ইনক্রিজ হচ্ছে, সাপ্লাইয়েরও ইনক্রিজ হচ্ছে। তার মধ্যে আমরা আবার তিনটে কেস দেখেছি, একটা হচ্ছে ডিম্যান্ডের ইনক্রিজ আর সাপ্লাইয়ের ইনক্রিজ ইকুয়াল, ডিম্যান্ডের ইনক্রিজ ইজ গ্রেটার দ্যান সাপ্লাইয়ের ইনক্রিজ, আর সাপ্লাইয়ের ইনক্রিজ ইজ গ্রেটার দ্যান ডিম্যান্ডের ইনক্রিজ। এই তিনটে কেসে কী কীভাবে ইকুইলিব্রিয়াম প্রাইস আর ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি চেঞ্জ হয় সেটা আমরা দেখলাম। এবার আমরা দেখব যে ডিম্যান্ডের ইনক্রিজ হচ্ছে কিন্তু সাপ্লাইয়ের ডিক্রিজ হচ্ছে।
এই ক্ষেত্রে ইকুইলিব্রিয়ামে কি ইম্প্যাক্ট আসে, ইকুইলিব্রিয়াম প্রাইস আর ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটিতে কি চেঞ্জ আসে। তো দেখো, ডিম্যান্ডের ইনক্রিজ হচ্ছে, সাপ্লাইয়ের ডিক্রিজ হচ্ছে, এরকম যখন হয় তার আবার তিনটে সিনারিও হতে পারে। একটা হচ্ছে ডিম্যান্ডে যতটা ইনক্রিজ হলো সাপ্লাইয়ে ঠিক ততটাই ডিক্রিজ হলো, হয়তো ডিম্যান্ডে 2 ইউনিট ইনক্রিজ হয়েছে, সাপ্লাইয়ে 2 ইউনিট ডিক্রিজ হয়েছে, এরকম হতে পারে। আবার হয়তো ডিম্যান্ডের ইনক্রিজটা বেশি হলো, সাপ্লাইয়ের ডিক্রিজটা কম হলো, ডিম্যান্ডে হয়তো 3 ইউনিট ইনক্রিজ হয়েছে, সাপ্লাইয়ের ডিক্রিজটা হয়তো 1 ইউনিট হয়েছে, এরকম হতে পারে। আবার হতে পারে ডিম্যান্ডের ইনক্রিজটা কম হলো, সাপ্লাইয়ের ডিক্রিজটা বেশি হলো। ডিম্যান্ডের ইনক্রিজটা কম হলো মানে কি, ধরো হয়তো 2 ইউনিট ডিম্যান্ডে ইনক্রিজ হয়েছে, কিন্তু সাপ্লাইয়ের ইনক্রিজটা 5 ইউনিট, এই সাপ্লাইয়ের ডিক্রিজটা 5 ইউনিট হয়েছে। ঠিক আছে, সাপ্লাইয়ের ডিক্রিজ মানে কি, মানে ধরো আমি যদি আরও ডিটেলডভাবে বলতে চাই, তাহলে ধরো ডিম্যান্ড আগে ছিল হচ্ছে 2, এখন হয়েছে 5, আর সাপ্লাই হয়তো আগে ছিল 4, এখন হয়েছে 1। এই সিচুয়েশানে ডিম্যান্ড কতটা বাড়লো, ডিম্যান্ড 3 ইউনিট বাড়লো, আর সাপ্লাই কতটা কমলো, সাপ্লাই 3 ইউনিট কমলো। তো সেইটা হচ্ছে এই ফার্স্ট সিনারিওটা, যেখানে ডিম্যান্ডের ইনক্রিজ আর সাপ্লাইয়ের ডিক্রিজটা সেম। আবার ধরো ডিম্যান্ড হয়তো 2 বেড়ে হয়েছে 6, সাপ্লাই হয়তো ছিল 1, এখন হয়তো সাপ্লাইটা কম না, 1 তো না, ধরো সাপ্লাই 4 ছিল, এখন হয়তো কমে হয়েছে 2। তাহলে ডিম্যান্ড কতটা বাড়লো, 4 ইউনিট, সাপ্লাই কতটা কমলো, 2 ইউনিট। এই ক্ষেত্রে কোনটা বেশি, ডিম্যান্ডের ইনক্রিজটা বেশি, কার থেকে বেশি, সাপ্লাইয়ের ডিক্রিজের থেকে বেশি, রাইট। তো এইভাবে এগুলোকে ইন্টারপ্রেট করা যায়, কিন্তু আমার মনে হয় এগুলো তোমরা বুঝতে পারবে, অতটাও ডিফিকাল্ট কিছু এগুলো নয়। এই তিনটে সিনারিও আমরা পেতে পারি, যেখানে ডিম্যান্ডের ইনক্রিজ আর সাপ্লাইয়ের ডিক্রিজ হচ্ছে, সেখানে আমরা এই তিনটে সিনারিও পেতে পারি। প্রথম সিনারিওটাই কী করে ইকুইলিব্রিয়ামটা চেঞ্জ হয়, বা ইকুইলিব্রিয়াম প্রাইস আর ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটিতে কী কী চেঞ্জ হয় সেটা আমরা দেখব। এবার একটু আমি তাড়াতাড়ি করতে চাইছি এগুলো, কারণ এগুলোর অতটা টাইম দেওয়ার কোনো মানে হয় না। তো প্রথমে কি হবে, ডিম্যান্ড আর সাপ্লাই কার্ভটাকে এঁকে নেব। এটা হচ্ছে D0 D0, এটা হচ্ছে S0 S0। তারপরে কি হবে, ডিম্যান্ডের ইনক্রিজ হবে, ডিম্যান্ডের ইনক্রিজ হবে মানে কি, ডিম্যান্ড কার্ভটা কোন দিকে শিফট করবে, লেফটে না রাইটে। ডিম্যান্ডের ইনক্রিজ মানে কি, ডিম্যান্ড কার্ভটা কোন দিকে শিফট করবে, লেফটে না রাইটে। এবার তো এটা বলা উচিত, রাইট রাইট। রাইট তাহলে ডিম্যান্ডের ইনক্রিজ হলো মানে ডিম্যান্ড কার্ভটা কোন দিকে শিফট করলো, ডিম্যান্ড কার্ভটা রাইটে শিফট করলো, D0 D0 থেকে D1 D1 এ। ভালো কথা। আচ্ছা, সাপ্লাই কার্ভটা কি হলো, সাপ্লাইয়ের কিন্তু ডিক্রিজ হয়েছে, এটা মাথায় রাখতে হবে, সাপ্লাইয়ের ডিক্রিজ হয়েছে। সাপ্লাইয়ের ডিক্রিজ হয়েছে মানে কি, সাপ্লাই কার্ভটা কোন দিকে শিফট করবে, লেফটে না রাইটে, লেফটে। তাহলে সাপ্লাই কার্ভটা লেফটে শিফট করলো। এইবার এইখানে একটা মজার জিনিস যেটা লক্ষ্য করতে পারো, সেটা হচ্ছে যে দেখো, আগের ডিম্যান্ড কার্ভ আর নতুন ডিম্যান্ড কার্ভ, আগের ডিম্যান্ড কার্ভ D0 D0 আর নতুন ডিম্যান্ড কার্ভ D1 D1 এর মধ্যে যতটা গ্যাপ আমি রেখেছি, আগের সাপ্লাই কার্ভ S0 S0 আর এখনকার যে নতুন সাপ্লাই কার্ভ S1 S1, তাদের মধ্যেও আমি প্রায় সেম গ্যাপই রেখেছি, বা বলতে গেলে পুরো সমান বা একই সেম গ্যাপ আমি রেখেছি। কেন রেখেছি, কারণ ডিম্যান্ড যতটা বেড়েছে সাপ্লাই ততটাই কমেছে, এটা কন্ডিশন দেওয়া আছে, সেই কারণে আমি গ্রাফটা সেইভাবেই এঁকেছি, যাতে আগের ডিম্যান্ড কার্ভ আর নতুন ডিম্যান্ড কার্ভের মধ্যে যে গ্যাপটা, আর আগের সাপ্লাই কার্ভ আর এখনকার নতুন সাপ্লাই কার্ভের মধ্যে গ্যাপটা সেম থাকে। দেখো এই দুটোর মধ্যে যে গ্যাপ আর এই দুটোর মধ্যে গ্যাপ অলমোস্ট আমি সেম রাখার চেষ্টা করেছি, মানে সেম রাখতে হবে অ্যাজ পার দ্য কন্ডিশনস অফ দ্য কোয়েশ্চেন। ওকে, তাহলে আলটিমেটলি আমরা দেখতে পেলাম যে ডিম্যান্ড কার্ভটা রাইটে শিফট করলো, সাপ্লাই কার্ভটা লেফটে শিফট হলো। আগের ইকুইলিব্রিয়াম পয়েন্ট কোনটা ছিল, এটা তোমাদের বলতে পারা উচিত। এবার আগের ইকুইলিব্রিয়াম পয়েন্ট এই পয়েন্টটা ছিল E, আর এখনকার ইকুইলিব্রিয়াম পয়েন্ট কোথায়, এখনকার ইকুইলিব্রিয়াম পয়েন্ট হচ্ছে নতুন ডিম্যান্ড কার্ভ এই D1 D1 আর নতুন সাপ্লাই কার্ভ S1 S1 যেখানে ইন্টারসেক্ট করেছে, মানে এই পয়েন্টটা।
ঠিক আছে। আচ্ছা, যেভাবে এঁকেছি আঁকাটা একটু ভুল হচ্ছে, আঁকাটা একদম অ্যাকুরেট হয়নি, এই আঁকাটা একদম ঠিকঠাক না আঁকতে পারলে মিলবে না। হ্যাঁ, এবার ঠিক আছে। ডিমান্ড কার্ভটা রাইটে শিফট করেছে, সাপ্লাই কার্ভটা কোথায় শিফট করেছে? সাপ্লাই কার্ভটা লেফটে শিফট করেছে। হলো। আচ্ছা, নতুন ইকুইলিব্রিয়াম পয়েন্টটা হয়েছে E1-এ, আর আগের ইকুইলিব্রিয়াম পয়েন্টটা ছিল E-তে। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে ইকুইলিব্রিয়াম প্রাইস কোথায় আর ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি কোথায়, আমি কি করব? আগের ইকুইলিব্রিয়াম প্রাইস আর কোয়ান্টিটিটা বের করতে গেলে আগে যে পয়েন্টটা ছিল মানে পয়েন্ট E, এই পয়েন্ট থেকে আমি ওয়াই অ্যাক্সিসে চলে যাব, আর এই পয়েন্ট থেকে আমি এক্স অ্যাক্সিসে চলে আসব। তাহলে চলে আসো এই পয়েন্ট থেকে ওয়াই অ্যাক্সিসে প্রথমে, আর এই পয়েন্ট থেকে এক্স অ্যাক্সিসে চলে আসো। আবার এই ইকুইলিব্রিয়াম E1 পয়েন্ট থেকে যদি আমাকে বলে যে, আচ্ছা আগে লিখে নিই, ইকুইলিব্রিয়াম প্রাইস আগে কত ছিল? OP0, আর ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি আগে কত ছিল? OQ0। এখন ইকুইলিব্রিয়াম চেঞ্জ হয়ে কিন্তু E থেকে E1 পয়েন্ট হয়ে গেছে। তাহলে E1 পয়েন্টের রেসপেক্টে যদি ইকুইলিব্রিয়াম প্রাইস মাপতে হয় তাহলে কি করব? ওয়াই অ্যাক্সিসে সোজা চলে যাব। এখন ইকুইলিব্রিয়াম প্রাইস কত হলো? OP1, আগে কত ছিল? OP0। তাহলে গ্যাপ কতটা বলতে পারবে নিশ্চয়ই, P0 P1 হচ্ছে গ্যাপ। আবার ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি যদি দেখি, ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটিটা কিন্তু মজার ব্যাপার যে ওটা কিন্তু দেখো এখনও সেমই আছে, মানে আগে যা ছিল Q0 সে এখনও কিন্তু সেমই আছে। তাহলে ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটিটা কিন্তু কোনো রকমভাবে চেঞ্জ হচ্ছে না। বোঝা গেল? ডিম্যান্ড যখন বাড়ছে আর সাপ্লাই কমছে এবং দুটোর পরিমাণ যখন সেম, যতটা ডিম্যান্ড বাড়ছে ততটাই সাপ্লাই কমছে, এরকম যদি হয় তাহলে ইকুইলিব্রিয়াম প্রাইসটা তো বাড়ে কিন্তু ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটির কোনো চেঞ্জ হয় না। বুঝতে পারলে? সেম সেম ওয়েতে সেকেন্ড কেসটা করব। এটার সেকেন্ড কেস কী হবে? এটার সেকেন্ড কেস হবে যে ডিম্যান্ড বাড়ছে সাপ্লাই কমছে, কিন্তু ডিম্যান্ডের যে ইনক্রিজটা সেটা সাপ্লাইয়ের ডিক্রিজের থেকে বেশি। যদি এর এক্সাম্পল দেখতে চাও তাহলে ধরো ডিম্যান্ড হচ্ছে প্রথমে ছিল 2, পরে হলো হচ্ছে 5, সাপ্লাই হয়তো প্রথমে ছিল 7, পরে হয়তো হয়েছে 6। ডিম্যান্ড কতটা বেড়েছে? 3 ইউনিট, সাপ্লাই কতটা কমেছে? 1 ইউনিট। তাহলে অবশ্যই 3 1-এর থেকে বেশি, মানে ডিম্যান্ডের যে বৃদ্ধিটা 3 সেটা সাপ্লাইয়ের যে কমে যাওয়া অর্থাৎ 1 তার থেকে বেশি। এই টাইপের কেসে কিভাবে ইকুইলিব্রিয়াম প্রাইস আর ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি চেঞ্জ হয় সেটা আমি দেখতে চাইছি। এটা হবে কি আমার ডিম্যান্ড কার্ভ, আমি আর নাম দিতে চাইছি না, মানে না দিলেও ভাল লাগে না, যাই হোক D0 D0 S0 S0। এইবার দেখো নতুন যে ইকুইলিব্রিয়াম, আগের ইকুইলিব্রিয়াম কোথায়? E পয়েন্টে ছিল। আগের ইকুইলিব্রিয়াম প্রাইস কোনটা? এই OP0 এটা। আর আগের ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি কোনটা? এই OQ0 এটা। এবার কি করেছে? ডিম্যান্ডের ইনক্রিজ হয়েছে। ডিম্যান্ডের ইনক্রিজ হয়েছে মানে কি? ডিম্যান্ড কার্ভের কোন দিকে শিফট হবে? ডিম্যান্ডের ইনক্রিজ হলে ডিম্যান্ড কার্ভের রাইটে শিফট হয়, রাইট? তাহলে ডিম্যান্ডের কার্ভটা রাইটে শিফট হলো। সাপ্লাইয়ের কি হয়েছে? ডিক্রিজ হয়েছে। সাপ্লাইয়ের ডিক্রিজ হয়েছে মানে সাপ্লাই কার্ভটার কোন দিকে শিফট হবে? রাইটে না লেফটে? অবভিয়াসলি লেফটে, রাইট? তো লেফটে শিফট হলো। এবার কথা হচ্ছে কোন গ্যাপটা বেশি হবে? আগের ডিম্যান্ড কার্ভ আর এখনকার ডিম্যান্ড কার্ভের মধ্যে গ্যাপ বেশি হবে, নাকি আগের সাপ্লাই কার্ভ আর এখনকার সাপ্লাই কার্ভের মধ্যে গ্যাপ বেশি হবে? অবশ্যই আগের ডিম্যান্ড কার্ভ আর এখনকার ডিম্যান্ড কার্ভের মধ্যে গ্যাপ বেশি হবে, কেননা ডিম্যান্ডের ইনক্রিজটা বেশি, সাপ্লাইয়ের ডিক্রিজটা কম। তাহলে নতুন যে সাপ্লাই কার্ভটা আঁকবো সেটার সময় আঁকার সময় কিন্তু আমাকে কেয়ারফুল থাকতে হবে যে আমি কিন্তু গ্যাপটা যেন কম দেখাবো। আগের সাপ্লাই কার্ভ আর নতুন সাপ্লাই কার্ভের মধ্যে দেখো গ্যাপটা আমি কম রাখলাম, আর আগের ডিম্যান্ড কার্ভ আর নতুন ডিম্যান্ড কার্ভের মধ্যে দেখো গ্যাপটা কতটা বেশি আছে।
কেন এরকম করা হলো? সবসময় মনে রাখবে গ্রেটার দ্যানটা যেদিকে থাকবে, গ্রেটার দ্যানটা ডিম্যান্ডের দিকে আছে, তো তার মানে দুটো ডিম্যান্ড কার্ভের মধ্যে গ্যাপটা বেশি থাকবে। মানে শর্ট ট্রিকে যদি মনে রাখতে হয় এটা, তাহলে এইভাবে মনে রাখতে পারো যে গ্রেটার দ্যানটা যে যার দিকে থাকবে সেই কার্ভগুলোর মধ্যে গ্যাপটা বেশি থাকবে। দেখো গ্রেটার দ্যানটা ডিম্যান্ডের দিকে আছে, ডিম্যান্ড কার্ভ দুটোর মধ্যে গ্যাপ বেশি। আগের একটা এক্সাম্পল দিয়েও ধরো এটা বোঝাতে চাই, যদি ধরো এই এক্সাম্পলটা ধরো, গ্রেটার দ্যানটা কিসের দিকে আছে? দেখো সাপ্লাইয়ের দিকে আছে। দেখো দুটো সাপ্লাই কার্ভের মধ্যে গ্যাপ বেশি, আর দুটো ডিম্যান্ড কার্ভের মধ্যে গ্যাপটা কিন্তু কম। আবার এই এক্সাম্পলটা দেখো, গ্রেটার দ্যানটা কোন দিকে আছে? ডিম্যান্ডের দিকে। দেখো দুটো ডিম্যান্ড কার্ভ D0 আর D1 এর মধ্যে গ্যাপটা কিন্তু বেশি আছে, আর দুটো সাপ্লাই কার্ভের মধ্যে গ্যাপ কম আছে। তো এই শর্ট ট্রিকে এটা মাথায় রাখতে পারো যে গ্রেটার দ্যানটা যেদিকে থাকবে সেই দুটো কার্ভের মধ্যে ডিস্টেন্সটা বেশি থাকবে, আর যে দুটো মানে যে দুটো কার্ভ রয়েছে সেই দুটো কার্ভের মধ্যে ডিস্টেন্সটা বেশি থাকবে, আর বাকি দুটো কার্ভের মধ্যে ডিস্টেন্স কম থাকবে। আচ্ছা হলো। এবার দেখো এখন ইকুইলিব্রিয়াম পয়েন্টটা কোথায় হলো? এখন ইকুইলিব্রিয়াম পয়েন্টটা কিন্তু কোথায় হয়েছে দেখতে পাচ্ছ? এই পয়েন্টে হয়েছে না? E1 পয়েন্টে হয়েছে না? এইটা হচ্ছে নতুন ডিম্যান্ড কার্ভ D1 আর নতুন সাপ্লাই কার্ভ কোথায়? এই S1 কোথায় ইন্টারসেক্ট করেছে? E1 পয়েন্টে। তাহলে বলো তো ইকুইলিব্রিয়াম প্রাইস বাড়লো না কমলো? ইকুইলিব্রিয়াম প্রাইস বেড়েছে না কমেছে? হ্যাঁ, বেড়েছে। আগে ইকুইলিব্রিয়াম প্রাইস কোথায় ছিল? ই পয়েন্টের সামনে ইকুইলিব্রিয়াম প্রাইস কি? এই OP0, আর ই পয়েন্টের সামনে ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি কি? OQ0। এখন ইকুইলিব্রিয়াম পয়েন্ট কোথায়? E1, তার সামনে ইকুইলিব্রিয়াম প্রাইসটা কোথায়? এই OP1 অবধি, আর ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি কোথায়? OQ1 অবধি। তাহলে প্রাইস, ইকুইলিব্রিয়াম প্রাইস কি হয়েছে? ইকুইলিব্রিয়াম প্রাইস বেড়েছে। ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি কি হয়েছে? ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটিও বেড়েছে। তাহলে যখন ডিম্যান্ডের ইনক্রিজটা সাপ্লাইয়ের ইনক্রিজের থেকে বেশি হয়, যেটা আমরা এই সিচুয়েশানে পড়লাম, যে ডিম্যান্ডের ইনক্রিজটা যখন সাপ্লাইয়ের ইনক্রিজের থেকে বেশি হয়, তখন কি হয়? ইকুইলিব্রিয়াম প্রাইসটাও বাড়ে, ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটিও বাড়ে। ওকে। আর একটা কেস হতে পারে, সেটা হচ্ছে যে ডিম্যান্ডের ইনক্রিজটা সাপ্লাইয়ের ডিক্রিজের থেকে কম, মানে সাপ্লাইটা বেশি কমে গেছে, ডিম্যান্ডটা কম বেড়েছে। এটা আর আমি করে দেখাচ্ছি না, আমি জাস্ট এটা এঁকে দিচ্ছি। ডিম্যান্ড এটা, ধরো সাপ্লাই এটা, D0 S0 ডিম্যান্ডটা কি হলো? ডিম্যান্ডটা, আচ্ছা কোনটা বেশি, কোন দিকে? গ্রেটার দ্যানটা কোন দিকে আছে? সাপ্লাইয়ের দিকে। তো তাহলে দুটো সাপ্লাই কার্ভের মধ্যে ডিস্টেন্সটা বেশি হবে নাকি দুটো ডিম্যান্ড কার্ভের মধ্যে ডিস্টেন্সটা বেশি হবে? গ্রেটার দ্যানটা যার দিকে থাকে, গ্রেটার দ্যানটা যার দিকে থাকে সেই দুটো কার্ভের মধ্যে ডিস্টেন্সটা বেশি হয়। তাহলে দুটো সাপ্লাই কার্ভের মধ্যে ডিস্টেন্সটা বেশি হবে ইন কম্প্যারিজন টু হোয়াট? কার তুলনায়? দুটো ডিম্যান্ড কার্ভের মধ্যে যে ডিস্টেন্স তার তুলনায়। ডিম্যান্ড কার্ভটা কোন দিকে শিফট হবে? ডিম্যান্ড তো বেড়েছে, তাহলে ডিম্যান্ড কার্ভটা রাইটে শিফট হবে। কিন্তু ডিম্যান্ড কার্ভটাকে কিন্তু আমি বেশি গ্যাপ দিয়ে দেখাতে পারবো না, কারণ সাপ্লাই কার্ভটাকে বেশি গ্যাপ দিয়ে দেখাতে হচ্ছে। D1 আগে ইকুইলিব্রিয়াম কোথায় ছিল? ই পয়েন্টে ছিল। এখন ইকুইলিব্রিয়াম কোথায় হয়ে গেছে? E1 পয়েন্টে। আগে ইকুইলিব্রিয়াম প্রাইস কোনটা ছিল? ইকুইলিব্রিয়াম প্রাইস ছিল এই O থেকে P0 অবধি, আর ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি কোথায় ছিল? O থেকে Q0 অবধি। এখন দেখো ইকুইলিব্রিয়াম প্রাইসটা কোথায় চলে গেছে? ইকুইলিব্রিয়াম প্রাইসটা এই পয়েন্ট থেকে সোজা একদম এই অবধি, মানে OP1। অবশ্যই আগে এতটা ছিল ইকুইলিব্রিয়াম প্রাইস, এখন এতটা, তাহলে ইকুইলিব্রিয়াম প্রাইস বেড়েছে। আর ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটির যদি কথা বলি, এই পয়েন্ট থেকে সোজা নিচে চলে আসতে হবে, তাহলে ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি কিন্তু কমেছে। আগে ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি O থেকে Q0 অবধি ছিল, এখন সেটা মাত্র O থেকে Q1 অবধি, তাহলে ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি কিন্তু কমেছে। তাহলে ইকুইলিব্রিয়াম প্রাইস বাড়ছে, ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি কমছে। কোন সিচুয়েশানে? যখন ডিক্রিজ ইন সাপ্লাই ইজ গ্রেটার দ্যান ইনক্রিজ ইন ডিম্যান্ড, বা উল্টোও বলতে পারো ইনক্রিজ ইন ডিম্যান্ড ইজ লেস দ্যান ডিক্রিজ ইন সাপ্লাই। এটা যখন হচ্ছে তখন আলটিমেটলি ইকুইলিব্রিয়াম প্রাইস বাড়ছে, ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি কমছে। বলো এই অবধি কোনো ডাউট আছে? আর দুটো কেস আছে, তাড়াতাড়ি করাবো।
না স্যার। একটা মিনিট, 2 মিনিটের 2 মিনিটের ব্রেক, হ্যাঁ। শ্রী, বুঝতে পারছো তো তুমি? হ্যাঁ স্যার।